দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, আমরা কম বেশি কিন্তু সবাই জানি যে প্রতি বছর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রায় 9,17,000-এর বেশি সংখ্যক মানুষ মৃত্যুবরণ করছে এবং কিছু সমীক্ষা কিন্তু বলছে যে প্রতিদিনের হিসেব যদি আমরা বলি প্রায় 777 জন মানুষ মৃত্যুবরণ করছে। সুতরাং এই যে প্রতি বছর এবং প্রতিদিন এত সংখ্যক হৃদরোগীরা মৃত্যুবরণ করছে, এই সংখ্যাটিকে কিভাবে আসলে কমানো যায়, কিভাবে প্রতিরোধ করা যেতে পারে, সেই বিষয়টি নিয়ে কিন্তু আজ আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হার্ট অ্যাটাক বাংলাদেশের পরিপ্রেক্ষিত। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আমাদের আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ তফিজুল ইসলাম 1988 সালের সেপ্টেম্বর মাসে ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2013 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হসপিটালের কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট এবং রেজিস্ট্রার হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। প্রথমেই বলছিলাম যে বিভিন্ন পরিসংখ্যান বলছে এটা অ্যাপ্রক্সিমেট একটা হিসেব যে প্রতি বছর প্রায় 9,17,000 মতো মানুষ মৃত্যুবরণ করছে এবং প্রতিদিন প্রায় 777 জনের মতো মানুষ মৃত্যুবরণ করছে। আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে এই সংখ্যাটা কেন আসলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে? হৃদরোগ শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই মৃত্যুর একটি অন্যতম প্রধান কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO পরিসংখ্যান অনুযায়ী হৃদরোগের মৃত্যুর হার 20 থেকে 25%, অর্থাৎ প্রতি 100টি মৃত্যুর মধ্যে কিন্তু 25 জন মানুষই হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করে। বাংলাদেশে এই সংখ্যাটা কিন্তু প্রতি বছর প্রায় 3 লক্ষের মতো, অর্থাৎ 3 লক্ষ মানুষ বাংলাদেশে প্রতি বছর হার্ট অ্যাটাকে বা হৃদরোগে মৃত্যুবরণ করছে। আর এই সংখ্যাটা হচ্ছে প্রতি ঘন্টায় সারা বিশ্বে 1000। হৃদরোগের মৃত্যুটা দিন দিন কিন্তু বাড়ছে। এর বহুবিধ কারণ রয়েছে। সাধারণত এই কারণগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পরিবেশগত কারণ আর একটা হচ্ছে স্বাস্থ্যগত কারণ। পরিবেশগত কারণগুলোর মধ্যে রয়েছে অস্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্যাভ্যাস, পর্যাপ্ত শারীরিক পরিশ্রমের অভাব, ধূমপান ও মদ্যপান করা, দ্রুত নগরায়ন, পরিবেশ দূষণ এবং মানসিক চাপ। আর স্বাস্থ্যগত কারণগুলোর মধ্যে রয়েছে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং অনিয়ন্ত্রিত রক্তে উচ্চ মাত্রার কোলেস্টেরল, পর্যাপ্ত ঘুমের অভাব এবং অতিরিক্ত শারীরিক ওজন, যেটাকে আমরা স্থূলতা বলি। সাধারণত এটা সেন্ট্রাল ওবেসিটি আমরা বলি। এই সেন্ট্রাল ওবেসিটি কিন্তু হৃদরোগের ঝুঁকি বাড়াচ্ছে। এই যে প্রবণতাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এটার জন্য আসলে আপনারা চিকিৎসক হিসেবে এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে আসলে কিভাবে সম্মিলিতভাবে কাজ করতে পারলে আমরা এই হৃদরোগীদের সংখ্যা বা হৃদরোগ যাদের হচ্ছে সেটার ঝুঁকিটা আমরা কমাতে পারবো? অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে যে প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। আমরা যদি প্রতিরোধমূলক ব্যবস্থা করতে পারি, অর্থাৎ প্রিভেন্টিভ মেজার্স নিতে পারি, এটা সরকার থেকে শুরু করে আমাদের যে মন্ত্রণালয় রয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর এবং আমাদের যে ডাক্তার সহ স্বাস্থ্যকর্মী, যদি সম্মিলিতভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যায় তাহলে কিন্তু হৃদরোগের ঝুঁকি কমানো সম্ভব। এক্ষেত্রে সর্বাগ্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি। গভর্নমেন্ট সারা দেশে বছরব্যাপী পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো অব্যাহত রাখতে পারে যেন মানুষের মধ্যে হৃদরোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়। আমাদের হৃদরোগের প্রাথমিক চিকিৎসায় যেটা জীবন রক্ষা করতে পারে সিপিআর প্রোগ্রাম বলা হয়, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, এই ট্রেনিংটা যদি আমরা সারা দেশে ছড়িয়ে দিতে পারি, এই সিপিআর কিন্তু যে কোনো মানুষ দিতে পারে সারা দেশে। এটা কিন্তু হার্ট অ্যাটাকের রোগীর যদি হঠাৎ অ্যারেস্টে চলে যায় বা অজ্ঞান হয়ে যায় তাহলে সিপিআর দিলে কিন্তু তার বেঁচে ফিরে আসার সম্ভাবনা থাকে। এই প্রোগ্রামগুলো অব্যাহত রাখতে হবে। সাথে হচ্ছে হৃদরোগের যে আমাদের উন্নত চিকিৎসা বিশ্বমানের, এটা কিন্তু ঢাকার কয়েকটি সেন্টার এবং ঢাকার বাইরে 2-1টি সেন্টারে শুধু মাত্র হয়। হৃদরোগের চিকিৎসাটা সরকার যদি এটাকে ডিসেন্ট্রালাইজ করে তাহলে সাধারণ মানুষ স্থানীয়ভাবে হৃদরোগের উন্নত চিকিৎসা পেতে পারে। আমাদের যে জেলা উপজেলা হাসপাতালগুলো রয়েছে সেগুলোতে কিন্তু পর্যাপ্ত সিসিউ নাই, দক্ষ ডাক্তার নার্স সহ পর্যাপ্ত জনবল এবং লজিস্টিক্স নাই। এগুলোর সরবরাহ কিন্তু বাড়াতে হবে। এছাড়া বিভাগীয় শহরগুলো এবং যে মেডিকেল কলেজ হাসপাতালগুলো রয়েছে ঢাকার বাইরে, সেগুলোতে কিন্তু পর্যাপ্ত সিসিউ এবং আধুনিক যে ক্যাথ ল্যাব সেগুলো কিন্তু নাই। সরকার যদি এই বিভাগীয় শহর এবং মেডিকেল কলেজগুলোতে আধুনিক ক্যাথ ল্যাব স্থাপন করে তাহলে কিন্তু বিশ্বমানের যে হার্ট অ্যাটাক বা হৃদরোগের যে বিশ্বমানের চিকিৎসা রয়েছে সেগুলো কিন্তু তারা স্থানীয়ভাবে পেতে পারে এবং মৃত্যুর হার কমে আসবে।
একটা মানুষের যখন হার্ট অ্যাটাক হয়ে যাবে তখন কিন্তু প্রতি সেকেন্ডে তার মৃত্যুর ঝুঁকি বাড়ে। তখন কিন্তু একটা হচ্ছে ইনজেকশনের মাধ্যমে আমরা ব্লকেজ খুলে দিতে পারি, অথবা আমাদের উন্নত মানের যে গোল্ড স্ট্যান্ডার্ড যে চিকিৎসা বিশ্বমানের প্রাইমারি পিসিআই বলি, এটা কিন্তু আমরা ক্যাথল্যাবে করতে পারি। যদি 12 ঘন্টার মধ্যে আসে তাহলে সেই ব্লকের জায়গায় স্টেন্ট প্রতিস্থাপন করে ব্লক খুলে দেওয়া হয়। এতে কিন্তু তার হার্টের মাংসপেশি যে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয় সেটা থেকে কিন্তু বেঁচে যায়। এছাড়াও আমরা যদি সে 12 ঘন্টার পরে আসে 24 ঘন্টার মধ্যে থাকে, তাহলে কিন্তু আমরা স্ট্রেপ্টোকাইনেজ অথবা টেনেক্টেপ্লেজ নামক ওষুধ দিয়ে ইনজেকশন দিয়ে কিন্তু ব্লকেজটা খুলে দিতে পারি। এই ইনজেকশনের চিকিৎসাটা কিন্তু আমরা উপজেলা পর্যায়েও দিতে পারি। সো যদি আমরা উপজেলা এবং জেলা হাসপাতালগুলোতে সিসিইউ স্থাপন সহ এই জীবন রক্ষাকারী ওষুধগুলো সরবরাহ সরকার নিশ্চিত করতে পারে, তাহলে কিন্তু মৃত্যুর ঝুঁকি কমে যাবে। সুতরাং সরকারকে এই হৃদরোগের যে সর্বাধুনিক চিকিৎসা সেটা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে, চিকিৎসা ইজিলি অ্যাক্সেসিবল, অ্যাফোর্ডেবল এবং অ্যাভেলেবল করতে যা যা মেজার প্রয়োজন তাই কিন্তু সরকারকে করা দরকার। হার্ট অ্যাটাক যখন হয় তখন আসলে প্রাথমিক অবস্থায় আপনারা কোন ধরনের ট্রিটমেন্ট করে থাকেন এবং তার পরবর্তী সময়টাতে ফলো আপ বলেন বা তার যে লাইফস্টাইল মডিফিকেশন সেটা আসলে কি রকম হওয়া উচিত? হার্ট অ্যাটাকের রোগীদের প্রধান এবং প্রথম ঝুঁকি হচ্ছে মৃত্যু। প্রতি সেকেন্ডে তার মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়, প্রতি সেকেন্ডে সে মৃত্যুর দিকে ধাবিত হয়। একজন হার্ট অ্যাটাকের রোগীর যখন উপসর্গগুলো দেখা দেয় তখন কিন্তু তাকে একেবারে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। বিশ্রামে রেখেই কিন্তু তাকে নিকটস্থ হাসপাতালে নিতে হবে। আমরা প্রাথমিক পর্যায়ে যে চিকিৎসাটা দিই, অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রাল এবং স্টেটিন জাতীয় ওষুধ লোডিং ডোজ খাওয়ানো হয়, প্রয়োজন হলে অক্সিজেন দেওয়া হয়। এরপরে আমি এর আগে যে চিকিৎসার কথা বললাম, ইনজেকশন, জীবন রক্ষাকারী ইনজেকশন, সেটা দেওয়া হয়। একবার হার্ট অ্যাটাক হয়ে গেলে তার ঝুঁকি থেকেই যায়, তাকে সারা জীবন কার্ডিয়াক ওষুধ খেতে হয়। পরবর্তীতে যেহেতু তার হার্টের মাংসপেশি দুর্বল হওয়ার জন্য হার্ট ফেলিওর, এরিথমিয়া, এরপরে কার্ডিওজেনিক শক বলি আমরা, এগুলোর কিন্তু ঝুঁকি বেড়ে যায় এবং যে কোনো সময় হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মৃত্যুবরণ করার ঝুঁকি থাকে। এজন্য তাকে লাইফস্টাইল মডিফিকেশনের পাশাপাশি লাইফ লং কার্ডিয়াক মেডিসিনগুলো নিতে হয় এবং নিয়মিত ফলো আপে থাকতে হয়, কারণ অনেক সময় ওষুধের অ্যাডজাস্ট করা লাগে, আমাদের মেডিসিন অ্যাডজাস্ট করতে হয়, কিছু কমাতে হয়, কিছু বাড়াতে হয় অ্যাকর্ডিং টু ফিজিক্যাল কন্ডিশন। কারোর হার্ট অ্যাটাক হয়েছে কিভাবে তিনি বুঝতে পারবেন যে তার হার্ট অ্যাটাক হয়েছে? কারণ হার্ট অ্যাটাক নিয়ে মানুষের মধ্যে একটা কনফিউশন কাজ করে। অনেকে মনে করে গ্যাস্ট্রাইটিস জনিত কোনো সমস্যা, অনেকে বুঝতে না পারার কারণেই কিন্তু দেখা যায় যে তাকে খুব অ্যাডভান্স স্টেজে চলে যেতে হয়, অথবা তার হয়তো ফাইনালি হার্ট অ্যাটাকই হলো। একটু যদি আমাদেরকে লক্ষণ সম্পর্কে বলতেন। হার্ট অ্যাটাকের প্রধান এবং একমাত্র লক্ষণ বলি সেটা হচ্ছে হঠাৎ করে বুকে অস্বস্তি বোধ করা। এই হঠাৎ বুকে অস্বস্তিটা বিভিন্নভাবে হতে পারে। বুকে ব্যথা হতে পারে, বুকে চাপ অনুভূত হতে পারে, ভারী লাগতে পারে, বা বুকে জ্বালা পোড়াও করতে পারে। বুকের যে ব্যথাটা হয় এটা সাধারণত বুকের মাঝখানে হয়। এই ব্যথাটা গলা, চোয়াল এবং দুই বাহুতেও এটা কিন্তু ব্যথাটা অনুভূত হতে পারে, এমনকি উপর পেটেও অনুভূত হতে পারে। এই বুক ব্যথার সাথে সাথে রোগীর শ্বাসকষ্ট হতে পারে, তার অতিরিক্ত ঘাম হতে পারে শরীরে, বমি বমি ভাব হতে পারে বা বমি হতে পারে, এবং এমনকি অজ্ঞানও হয়ে যেতে পারে। এই লক্ষণগুলো সাধারণত হার্ট অ্যাটাক রোগীদের ক্ষেত্রে হয় এবং এই লক্ষণগুলো দেখা দিলে কিন্তু কোনোভাবে কালক্ষেপণ করা যাবে না। আমাদের দেশে সাধারণ মানুষের মধ্যে, ইভেন শিক্ষিত সমাজের মধ্যেও কিন্তু একটা মিথ আছে যে হচ্ছে বুকে জ্বালাপড়া করছে, সেটাকে হচ্ছে গুরুত্ব দিচ্ছে না, বা ব্যথা হচ্ছে যে গ্যাসের ব্যথা, গ্যাসের ওষুধ খেয়ে থাকে, গ্যাসের ব্যথা মনে করে কিন্তু তারা অমিপ্রাজল কোনো একটা ওষুধ খেয়ে ফেলে, গ্যাসের ওষুধ খায়, পিপিআই জাতীয় ওষুধ খেয়ে তারা থাকে, হয়তো কমে না, এভাবে কিন্তু কালক্ষেপণ করে, কিন্তু ওটা ছিল হার্ট অ্যাটাক। এই কালক্ষেপণ করার জন্য কিন্তু তার হার্টের মাংসপেশি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আমরা হার্ট অ্যাটাকে প্রতিরোধ করার জন্য আমাদের আসলে কি কি বিষয় মেনটেন করা উচিত? যেমন কোনো পরিবারে যদি কারোর হার্ট অ্যাটাকের রোগী থেকে থাকেন, তার পরবর্তী জেনারেশন যেন এই কার্ডিয়াক ডিজিজে না ভোগেন, তাদের জন্য আসলে আপনার পরামর্শ কি? ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে 8টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর, প্রতিরোধমূলক বিষয়ের উপর জোর দিয়েছেন। এই প্রতিরোধমূলক বিষয়গুলো যদি মেনে চলা হয় তাহলে হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রায় 80% কমানো যায়। এগুলোর মধ্যে আমি অলরেডি যে কারণগুলো বলেছিলাম সেগুলোর মধ্যেই রয়েছে, যেমন হচ্ছে পর্যাপ্ত শারীরিক পরিশ্রম করা প্রতিদিন, স্বাস্থ্যকর জীবনযাপন এবং খাদ্যাভ্যাস, পর্যাপ্ত দৈনিক ঘুম, মানসিক যে চাপ সেগুলো এড়িয়ে চলা,
যাদের ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, রক্তে উচ্চ কোলেস্টেরল আছে, সেগুলো নিয়ন্ত্রিত রাখা, শরীরের ওজন সীমার মধ্যে রাখা, অর্থাৎ যাদের স্থূলতা আছে ওজন কমানো, এই এবং ধূমপান এবং মদ্যপান যারা করেন সেটা সীমিতকরণ অথবা পরিহার। আচ্ছা, এই বিষয়গুলো যদি, প্রতিরোধমূলক বিষয়গুলো যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি, হৃদরোগের ঝুঁকি কমানো সম্ভব। আরেকটা কথা বলেছেন, যাদের পরিবারে হার্ট অ্যাটাকের রোগী আছে বা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যারা আমরা বলি, তাদের মধ্যে আছে, যাদের পরিবারে হার্ট অ্যাটাকের রোগী আছে, তাদের কিন্তু অন্যান্য পরিবারের সদস্য যারা আছে তাদের কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে। একটা জেনেটিক টেন্ডেন্সি একটা আছে, তো সেক্ষেত্রে আমরা স্ক্রিনিং করতে পারি, পরিবারের অন্যান্য যে সদস্য রয়েছে তাদের স্ক্রিনিং করতে পারি, তাদের হিস্ট্রি নিতে পারি কোনো উপসর্গ আছে কিনা। এরপরে কিছু রক্ত পরীক্ষা, ইসিজি, ইকোকার্ডিওগ্রাম সহ অন্যান্য আরও কিছু পরীক্ষা আছে অ্যাডভান্স, সেগুলো আমরা করে দেখতে পারি যে তার ঝুঁকি আছে কিনা। জি, আমরা এই হৃদরোগ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব, বিশেষ করে এই হৃদরোগীদের সংখ্যা বা হৃদরোগ যেন সেটিকে যথার্থভাবে আমরা প্রতিরোধ করতে পারি, সেক্ষেত্রে সরকারের ভূমিকা এক্ষেত্রে কী হতে পারে সেটা জানার চেষ্টা করব। তবে এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। একজন হৃদরোগীর খাবার ঠিক কেমন হওয়া উচিত এবং কি কি খাবার আপনাকে বর্জন করতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো যে যাদের হৃদরোগ আছে এবং যারা অনিয়ন্ত্রিত খাবার খাচ্ছেন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অতিরিক্ত অয়েলিযুক্ত খাবার, তারপরে চিনি, মিষ্টি এবং ফাস্ট ফুড, বাইরের যত খাবার আছে, জাঙ্ক ফুড আছে, অতিরিক্ত মশলা জাতীয় খাবার আপনাকে টোটালি অ্যাভয়েড করতে হবে এবং আপনি একটা ডায়েট ফ্রেন্ডলি খাবার খাবেন, যেটা কিনা আপনার খুব স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে। যেমন বিশেষ করে আপনি সবুজ শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন, কারণ সবুজ শাকসবজিতে আছে ক্লোরোফিল নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এবং এ সময় আপনি ওমেগা 3 ও ওমেগা 6 যুক্ত ফ্যাটি অ্যাসিড যুক্ত যে খাবারগুলো সেটা আপনি খাবেন, বিশেষ করে কাঠবাদাম এবং অনেক ধরনের বাদাম আছে যেটা কিনা হার্টের ক্ষেত্রে অনেক উপকারী। এবং এর পাশাপাশি আপনি স্যুপ রাখতে পারেন, আপনি গ্রিন সালাদ রাখার চেষ্টা করবেন এবং অনেক ধরনের ভেজিটেবলস আছে যেটা আপনি যদি লাল আটা রুটির সাথে সকালবেলা খান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার হেলথকে ভালো রাখতে সাহায্য করবে। এবং যারা রেগুলার ডিম খেতে পছন্দ করেন, আপনি ডিম অবশ্যই খেতে পারবেন, তবে অবশ্যই আপনাকে কুসুম বাদ দিয়ে খেতে হবে। আপনাদের যাদের কিনা হৃদরোগের ঝুঁকি আছে, তারা কিন্তু খুব সহজেই গ্রিন টি অথবা ব্ল্যাক কফি আপনারা রেগুলার পান করতে পারেন, তবে অবশ্যই চা পানের ক্ষেত্রে কিছু সতর্কতা আছে। যেমন নাস্তা করার সাথে সাথে আপনি কখনোই চা পান করতে পারবেন না, এতে করে কিন্তু আপনার অনেক ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। এই জন্য আপনার অন্ততপক্ষে নাস্তা করার ঠিক মিনিমাম 25 মিনিট পর আপনাকে চা পান করতে হবে। আশা করি আপনারা যাদের হৃদরোগের সমস্যা আছে তারা রেগুলার হাঁটবেন এবং যতটা সম্ভব ঘুমানোর চেষ্টা করবেন। আপনাদেরকে বিশ্রাম নিতে হবে এবং একদম চিন্তামুক্ত থাকতে হবে। হৃদরোগ চিকিৎসায় বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেটিকে আসলে কিভাবে পরিবর্তন করতে পারলে আমরা হৃদরোগীদের সংখ্যাটা কমাতে পারব? হৃদরোগ চিকিৎসা অন্যান্য রোগের চিকিৎসা থেকে তুলনামূলক ব্যয়বহুল, সুতরাং ডাক্তার বা স্বাস্থ্যকর্মীদের একার পক্ষে যেমন সম্ভব নয়, সরকারের পক্ষ থেকে কিন্তু একটু কঠিন। 100% হৃদরোগ চিকিৎসাটা মানুষের কাছে প্রোভাইড করা এবং ব্যবস্থা গড়ে তোলা সরকারের পক্ষেও কঠিন। সুতরাং হৃদরোগ চিকিৎসাটাকে শতভাগ অ্যাভেলেবল করার জন্য সরকারকে হৃদরোগ চিকিৎসা ব্যবস্থাটাকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় নিয়ে আসতে পারে। আমাদের যে হৃদরোগ চিকিৎসা যেসব ওষুধ, যন্ত্রপাতি, লজিস্টিক্স এবং স্টেন্ট সহ অন্যান্য ডিভাইস যেগুলো ব্যবহৃত হয় লাগে, সেগুলো যদি লোকালি মানে দেশের মধ্যে উৎপাদনের ব্যবস্থা করা হয় বৈদেশিক স্বল্প মূল্যে, যদি তাহলে কিন্তু এই হৃদরোগ চিকিৎসার কিন্তু সরঞ্জামের মূল্য কিন্তু কমে আসে। এছাড়া যেগুলো বাইরে থেকে নিয়ে আসতে হয় সেগুলো যদি শুল্কমুক্ত করতে পারে, তাহলে সেগুলো কিন্তু মানুষের কাছে সহজে তারা সেই সেবাটা নিতে পারে। এরপরে আমাদের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিভাগীয় মেডিকেল কলেজগুলো রয়েছে, সেগুলোতে আধুনিক ক্যাথ ল্যাব স্থাপন করতে হবে এবং সিসিউ স্থাপন করতে হবে। পর্যাপ্ত দক্ষ জনবল, ডাক্তার, নার্স জনবল নিয়োগ করতে হবে এবং এই যে লজিস্টিক্স দরকার সেগুলো কিন্তু একেবারে পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে।
এছাড়াও আমরা যারা ডাক্তার সহ এবং হচ্ছে স্বাস্থ্যকর্মী রয়েছি তাদের কিন্তু এই যে হৃদরোগ চিকিৎসা যে প্রতিনিয়ত আপডেট হচ্ছে সারা বিশ্বে, এটার জন্য কিন্তু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম আছে। এই ট্রেনিং প্রোগ্রামগুলো প্রোভাইড করতে হবে। এছাড়াও আমাদের যে বিভাগীয় শহরগুলো রয়েছে সেগুলোতে নতুন কার্ডিয়াক হসপিটাল, স্পেশালাইজড হসপিটাল স্থাপন করতে পারে, যেন বা আলাদা করে কার্ডিয়াক সেন্টার তো আমরা তৈরি করতে পারি, ঢাকাতে চাপ কম পড়ে, ঢাকার সেবাটা যেন মানুষ বিভাগীয় শহর বা নিকটস্থ মেডিকেল কলেজে পেতে পারে, সেটার ব্যবস্থা করতে হবে। এছাড়াও আপনি জানেন যে একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থা যত উন্নত সেই দেশটা কিন্তু তত উন্নত। আমরা কিন্তু উন্নত দেশগুলোতে যতটুকু জানি যে তাদের কিন্তু স্বাস্থ্য খাতে বাজেটের বড় অংশ থাকে, অর্থনৈতিকভাবে পড়ে থাকে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার মনে হয় আপনি খুব চমৎকার কিছু তথ্য আমাদেরকে দিয়েছেন যে স্বাস্থ্য ব্যবস্থা শুধুমাত্র উন্নত করলে হবে না, ব্যক্তিগতভাবে সচেতন হওয়াটাও অনেক বেশি দরকার। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। চোখের বিভিন্ন ধরনের টিউমার হতে পারে। তো আমরা যদি সামনে থেকে শুরু করি, চোখের পাতাটা তো আসলে ত্বকের ঢাকা থাকে, ত্বকের যে টিউমারগুলো সেটা এখানে হতে পারে। তার মধ্যে খুব কমন যে দুইটা টিউমার হয়, আমরা ক্যান্সারের কথাটা বলি। একটা হলো যে বেজাল সেল কার্সিনোমা অথবা আর একটা আছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। এই দুইটা আমরা চোখের পাতায়, আবার চোখের পাতাটা সরানোর পরে যে দেখা যায় সাদা এবং মাঝখানে কালো অংশটুকু, এটাকে এবারে আমরা অকুলার সারফেস অথবা চোখের উপরিভাগ, এখানেও এক ধরনের টিউমার হয়। এগুলো সাধারণত এপিথেলিয়াম থেকে আসে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।